বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি উত্তর কলকাতার ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপস রায় তার কাছে। নির্বাচনের একদম দোরগোড়ায় আমরা, মাত্র আর কয়েক ঘন্টা নির্বাচন বাকি। ঠিক তার আগে এই সাক্ষাৎকার। আমরা তাপসদার প্রচুর ইন্টারভিউ বিভিন্ন জায়গায় দেখেছি। আমি প্রথম তাপসদাকে বলবো, তাপসদা আপনি বিজেপিতে এসছেন, প্রতিদিন ঘুমতেন, আজ কতদিন হলো? না, সেটা একটা যোগদানের পর থেকে 6 মার্চ আমার যোগদান হয়, সুতরাং মার্চ, এপ্রিল, মে, এই আজকে 6 আর আজকে কত তারিখ যেন? আজকে হচ্ছে 2 মাস 23 দিন হলো। 2 মাস 23 দিন। তো এই 2 মাস 23 দিনের মধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মুখ দেখে এই ভারতবর্ষে নির্বাচন হচ্ছে, এই প্রথম 10 বছরে এই প্রথম কলকাতায় এসেছেন আপনার জন্য একটা র্যালি করতে। আমার জন্য আমি সৌভাগ্যশালী, এটা আমার খুশ নসিব, আমি খুবই আপ্লুত, আনন্দিত। তিনি এসেছেন বাংলার মানুষের কাছে, তিনি এসেছেন কলকাতার মানুষের কাছে, তিনি এসেছেন কলকাতার উত্তরের মানুষের কাছে। তার আবেদন, আমি তার প্রতিনিধি এবং আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, সুতরাং আমি সেই হিসেবে আমি বলবো যে আমার সৌভাগ্য তিনি প্রথম কলকাতায় বা বাংলায় রোড শো করলেন। এবং মোদিজির আশা তো একটা নিশ্চিতভাবে একটা খুব বড় ব্যাপার। আজকে ভারতবর্ষে শুধু নয়, সারা বিশ্বে তিনি একজন জনপ্রিয় নেতা। তো এই জায়গাটা থেকে মানে মোদিজি আপনার সঙ্গে রোড শো করলেন, মোদিজির সাথে কি কথা হলো বা কিছু বললেন? আপনারা কি বললেন? উনি তার শুভেচ্ছা জানালেন, অনেক কিছু কথাই হলো, মানে যখন প্রথম এলেন, নামলেন এবং যাওয়ার সময়। আচ্ছা, হ্যাঁ, আপনি পায়ে হেঁটে প্রচার করেছেন, গাড়িতে প্রচার করেছেন, কিন্তু কলকাতার অলিতে গলিতে আপনি যেভাবে প্রচার করেছেন, বলা যায় যে শাসক দলের প্রার্থী সেইভাবে তাকে দেখা যায়নি। এই জায়গাটা থেকে সেটা সম্ভব নয়। আমার বিরুদ্ধে যারা প্রার্থী তাদের পক্ষে বয়সজনিত কারণে তাদের সম্ভব নয়, এটাও মানতে হবে। প্রকৃতিকে তো আর অস্বীকার করা যায় না, কেউ যদি অস্বীকার করে সেটা আলাদা কথা। আমি অলি গলি, তস্যগলি, বস্তি বস্তি সর্বত্রই গেছি পায়ে হেঁটে। হ্যাঁ, পায়ে হেঁটে গেলেন, সেখানকার মানে জনগণ, মানুষ, উত্তর কলকাতার মানুষের কি অনুভূতি বা কি? খুবই ভালো, খুবই ভালো। আবহাওয়া কল্পনীয় তো বরাবর প্রথম থেকেই বলে আসেন, 100% আত্মবিশ্বাসী। আচ্ছা, একটা প্রশ্ন যেটা হচ্ছে, আমাদের সেই 2019 সালের কথা মনে পড়ছিল, যেটা হচ্ছে যে অর্জুন সিং টিকিট না পেয়ে যখন তৃণমূলে চলে আসেন, তারপরে তার বিরুদ্ধে যে প্রতিপক্ষ প্রার্থী ছিলেন তাকে যেভাবে মানে উনি অ্যাটাক করেছিলেন, আপনি কি সেই রাস্তাতেই হাঁটলেন এইবারে? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আপনি যেভাবে... না, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমি পুরনো দলে থাকাকালীন যেটা যা বলার বলেছি এবং এটার সঙ্গে সকলেই সহমত। উত্তর কলকাতার যারা তৃণমূল করে বা পদাধিকারী বা জনপ্রতিনিধি এবং রাজ্যে যারা তৃণমূলের বিভিন্ন জনপ্রতিনিধিরা রয়েছেন বা দলীয় পদে রয়েছে, আমার কথাগুলো তাদেরও কথা, তারাও জানে এটা ঠিক, সত্যি। উত্তর কলকাতায় জনসংযোগ ক্ষমতা আপনার প্রশ্নাতীত। আপনি দুবারে 3-5 বারের বিধায়ক, 2 বারের কাউন্সিলর, এবং তার সঙ্গে আপনার যে অসাধারণ একটা জনসংযোগ ক্ষমতা, সেটা এইবারে আপনি ভারতীয় জনতা পার্টিতে এসেছেন এই কদিনের মধ্যে, সেই যে আপনার জনসংযোগ ক্ষমতা, সেটা কি ভোটের বাক্সে নিয়ে আসতে পারবেন? নিশ্চয়ই ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটবে। আর আমি তো ভূমিপুত্র, আমি তো অন্য কোনো জায়গায় এদিক সেদিক থেকে আসিনি, বহরমপুর থেকে বা বর্ধমান থেকে। আমি ভূমিপুত্র, আমার এখানেই জন্মের পর থেকে কেটেছে আমার শৈশব, বাল্য, কৈশোর, যৌবন, প্রৌঢ়। তারপরে আমার রাজনীতিক জন্ম তো এই মধ্য উত্তর কলকাতায়। আমার একটা গরিব থেকে আমি রাজ্যের নেতা হয়েছি,
সেন্ট পলস কলেজের সিআর থেকে আমি রাজ্য ছাত্র পরিষদের সভাপতি হয়েছি। ছাত্র আন্দোলন আমার এখান থেকে, যুব আন্দোলন আমার এখান থেকে, একাধিকবার কাউন্সিলর, একাধিকবার বিধায়ক এইখান থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ির দোরগোড়ায় এসে সভা করে গেছে, কিছু বলবো না করেও আপনাকে বলে গেছে যে ইডি সিবিআই এর ভয়ে আপনি বিজেপিতে চলে। না, এটা আমি খুব খুশি যে দল ছাড়ার পর আমার গুরুত্ব বেড়েছে। আমার বাড়ির পাশে এনে তিনি বক্তৃতা করে গেলেন। 3 দিন বন্ধ ছিল বাস চলাচল। আমার স্ট্রিট এবং বউবাজারের রাস্তা ওইরকম বন্ধ করে দিয়ে কখনো এর পূর্বে কোনো সবাই হয়নি কোনো দলেই। তারপরে লেডি রেফারেন্ট হসপিটাল রয়েছে পাশেই। যাই হোক, তিনি বললেন, তাকে আমি বলবো যে তিনি তার দলে যাদের বিরুদ্ধে ইডি, সিবিআই, এনআইএ, আইটি এসব কেসেস আছে তাদের দিকে তিনি একটু নজর দিন। অনেকে পালিয়ে গেছিল, আবার ফিরে এসছে, আবার অনেকে যোগাযোগ রাখছে, বহু যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে। সেটা আমি বিজেপিতে এসে সেই খবরাখবরগুলো আমি পেলাম বা পাচ্ছি। তবে এইটুকুনি বলবো যে আমার বিরুদ্ধে কোনো যদি কেস থাকতো তাহলে পরে তো আমি একটা কলাম থাকে নমিনেশনে নট অ্যাপ্লিকেবল লিখেছি, তাহলে পরে নিশ্চয়ই তার দলের যিনি প্রার্থী বা তার এজেন্ট স্কুটিনির দিনে সেটা বিরোধিতা করতে পারতেন, আপত্তি করতে পারতেন। সেটা তো করেননি। আপনার এলাকায় সংখ্যালঘু ভোটার প্রায় 22%। এই জায়গাটা থেকে বেশিরভাগই তৃণমূলের ভোটার। এদের নিয়ে আপনার কি স্ট্র্যাটেজি? 22% ওদিকে যেমন আছে, এদিকেও তো 78% হয়েছে। আর 22% তো পুরো তৃণমূলে যাবে না। তৃণমূলের প্রতি তো শুনছি চতুর্দিক থেকে খবর আসছে ভীষণ বিরক্ত। কোরআন, বাইবেল, রামায়ণ, মহাভারত নিয়ে যে কথা বলেছে তাতে তো মুসলিম ভাইরা ক্ষিপ্ত। তারপরে একটা চ্যাট ভাইরাল হয়েছে, সুদীপ ব্যানার্জি বলেছে 4 তারিখে ভোট মুসলিমদের দেখে নেবে। তারপর এছাড়াও 13 বছরে মুসলিমদের জন্য তো কিছু করেনি, না সাংসদ করেছে, না পশ্চিমবঙ্গ তৃণমূল পরিচালিত সরকার করেছে। এখন সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং, সেই জায়গা থেকে আপনারও সোশ্যাল মিডিয়া হচ্ছে। কিন্তু আপনি যেহেতু চ্যাটের কথা বললেন, কিছুক্ষণ আগে আমার কাছে একটি খবর এসছে যে একটা হুইসপার ক্যাম্পেনিং চলছে আপনার বিরুদ্ধে, যে তৃণমূলের বাড়ি বাড়ি হুইসপার ক্যাম্পেনিং শুরু করেছে যে আপনি অভিষেক ব্যানার্জির প্রার্থী, জয়ী হলে আবার তৃণমূলে ফিরে আসবেন। এটা বোকা বোকা কথা। এই প্রশ্নই বা আপনি কি করে করছেন একজন সাংবাদিক হিসেবে? 1, আমি সুদীপ ব্যানার্জি নই। 2, আমি কখনো কোনো জায়গায় ছেড়ে দিয়ে এলে পরে সোমেনদা আমার কাছে কত প্রিয় নেতা ছিলেন, কংগ্রেসও তো আমার প্রথম প্রেম, সেখানে কিন্তু ফিরেই যায়নি। দ্বিতীয়ত হচ্ছে যে এমপি হয়ে ফিরে গেলে এমপি সিটটা থাকেই না। হ্যাঁ, একটা কলমের খোঁচায় স্পিকার সেই এমপি সিটটা কিনে নেয়, এটা মাথায় রাখতে হবে। আর একটা কথা, তৃণমূল থাকলে তো লোকে ফিরবে তৃণমূলে, তৃণমূল থেকেই সব যোগাযোগ করছে বিজেপিতে। আমার আবার এইগুলো সমস্ত আর কিছু ওদের হাতে নেই, এইগুলো বলার চেষ্টা করছে, বলছে, সে বলুক, আমার তাতে কিছু আসে যায় না। যারা আমার চরিত্র সম্পর্কে জানে, আমাকে যারা দীর্ঘদিন ধরে জানে, আমার রাজনৈতিক জীবনে অন্য দল, আমাদের বিজেপি এবং সাধারণ মানুষ যারা জানে, তারা জানে যে আমি কি ধরনের মানুষ, কি প্রকৃতির মানুষ। আর আমি এখন বিজেপির আমাকে যে মর্যাদা বা সম্মান দিয়েছে, কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে এক জিপে ছিলাম, গাড়িতে ছিলাম, তারপরে আমাকে উত্তর কলকাতার প্রার্থী করেছে। আমি বাকি জীবনটা তো আমি বলেওছি, বাকি জীবনটা আমি বিজেপিরই সেবা করব, যে কদিন রাজনীতিতে থাকবো। 1 আর 2 হচ্ছে যে আমি এটা বিজেপির বুথ কর্মীদের সভাতে বলেছিলাম সায়েন্স সিটিতে, যে আমার মৃত্যুর পরে আমার বুকে বিজেপির পতাকাই থাকবে। হ্যাঁ, আপনি এটা বলেছিলেন। তাই মানে আপনি এই যেহেতু হুইসপার ক্যাম্পেইন কেন উত্তর দিয়ে যাবো। আর এটা জানা উচিত ছিল সাংবাদিক হিসাবে যে এমপি হলে পরে অন্য কোনো দলের ডিসকোয়ালিফাই হয়। আর প্রশ্ন, জয়ী হলে মানুষের জন্য কোন বিষয় যা যা করার সবই করবো, যা যা করার সবই করবো। মানুষের সঙ্গে কথা বলবো, মানুষ আমাকে পাবে, উত্তর কলকাতার বঞ্চনা ঘোচাবার চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি যেটা বলেছেন যে কলকাতা উত্তরকে সাউথ ইস্ট এশিয়ার বিজনেস হাব করবেন, সেটা নিয়ে আমি তা করে থাকবো, সেটার কথা বলবো। তাছাড়াও গঙ্গার সৌন্দর্যায়ন রয়েছে, অনেক মনীষীদের জন্মভূমি, কর্মভূমি, বাসভূমি, সেইগুলোর একটুখানি
উন্নতি করার চেষ্টা করবো। প্রচুর এরকম কাজ রয়েছে, নিকাশি টিকাশি, জল জমা, জল, এই সমস্ত দিকে কখনো কেউ নজর দেয়নি, না পুরসভা না সরকার। সেইগুলো দেখতে হবে, করতে হবে। শুধু ভোটের সময় মানুষের কাছে এসে ভোট চাইলে তো হবে না, বঞ্চনার কথাও তো মানুষ জানবে। এই কলকাতা উত্তর অবহেলিত সাংসদ, বিদায়ী সাংসদ, তার দ্বারা, সরকারের দ্বারা, পুরসভার দ্বারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। মমতা বন্দ্যোপাধ্যায় তো কখন উত্তর কলকাতার দিকে তাকাননি, দক্ষিণ কলকাতার দিকে তাকিয়েছেন। মেয়র তো একবারও দেননি, চেয়ারম্যানও তো একবারও দেননি। 1 ডজন মন্ত্রী দক্ষিণ কলকাতায়, একটা মন্ত্রী কেন উত্তর কলকাতায়? এইসব প্রশ্ন কিন্তু মানুষ করছে। ধন্যবাদ তাপসদা।